আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব খাসির আলু দিয়ে রেজালা। খুব মজার হয় এই রেজালাটা। তো চলুন এই খাসির রেজালার রেসিপিটা দেখে আসি। পুরো বিয়ে বাড়ির টেস্টের রেজালা। তো এখানে আমি 1200 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি, সাথে হাড্ডি চর্বি, তারপর যে খাসির যে নলি থাকে, নলি কিন্তু এই তরকারিতে দিলে টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। তো ঠিক আমি সব কিছু মিলিয়ে ঝিলিয়েই নিয়েছি, আর মাংসগুলো কিন্তু বেশ বড় বড় করে কাটা। তো এখানে আমি একটা 1 পিস লেবু স্লাইস করে লেবুর রস দিয়ে দিচ্ছি। যারা খাসির মাংস খেতে পারেন না তারা যদি এই প্রসেসে রান্না করেন একদম খাসির কোনো স্মেল আসবে না। তো আমি প্রথমে লেবুর রস দিয়ে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। 1 চামচ লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু তরকারির কালারটা আবার আমি যেমন চাচ্ছিলাম ঠিক তেমন আসবে না। সামান্য একটু হলুদ দিয়ে, লবণ, লেবু আর হলুদ দিয়ে এই মাংসটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। পরে বাকি মশলা পরে দেবো। 1 ঘন্টার জন্য আমি লেবু আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। তাহলে খাসির যে একটা এক্সট্রা স্মেল আছে সেই স্মেলটা কিন্তু একেবারে চলে যাবে, কোনো রকম গন্ধ আসবে না। ঠিক আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন। তো 1 ঘন্টার জন্য আমি মেখে রেখে দিয়েছিলাম খাসির মাংসটাকে। 1 ঘন্টা পরে 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে একটু চামচ দিয়ে ভালো করে ফেটে নিয়ে আমি ডাইরেক্ট মাংসের উপরে দিয়ে দিলাম। আর মশলা নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, ভাজা গরম মশলার গুঁড়া, আর 1 চামচ হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা দিলে তরকারির কালারটা, ওই যে একটু সামান্য হলুদ দিয়েছি ওই কালার আর এই কাশ্মীরি কালারটা মিলিয়ে খুব সুন্দর একটা কালার আসবে। একদম হচ্ছে তরকারির কালারও আসবে না, আবার হচ্ছে লালও হবে না। এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ আদা আর রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এখন দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি পরে আরও কিছু দিব, ওগুলা হচ্ছে পরে দিব। আর আমার লাগবে 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ পেঁয়াজ বাটা, এগুলো আমি আলাদা করে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দিলাম চুলাতে। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই তরকারিটাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 3 টুকরো দারচিনি আর 2টো তেজপাতাকে মাঝখান থেকে এভাবে চিড়ে নিয়ে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা একটু ফোড়ন আসার পরে 1 কাপ পেঁয়াজ কুচি যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে আমার পুরোপুরি বেরেস্তা করে ফেলতে হবে, তাহলে টেস্টটা অন্যরকম আসবে। যদি আপনার পেঁয়াজটাকে বেরেস্তা না করেন তাহলে টেস্ট আসবে আরেক রকম, আর পুরোপুরি ভাজা পেঁয়াজ দিলে টেস্ট আসবে আরেক রকম। আপনারা চাইলে, আমি যেহেতু গরম মশলার সাথে পেঁয়াজটা ভেজে বেরেস্তা করতেছি, আপনারা চাইলে কিন্তু বেরেস্তাটা আলাদা করেও তুলে তরকারিতে দিতে পারেন। তো আমার কাছে ওটা বেশি ঝামেলা মনে হয় দেখে আমি হচ্ছে এভাবেই করে ফেললাম, যেহেতু তেলের পরিমাণও বেশি, বেরেস্তা ইজিলি হয়ে যাবে। তো পেঁয়াজ বেরেস্তার ভিতরে আমি 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, কোনো রকম পানি দিব না। পেঁয়াজ বাটাতে তো আমি অল্প একটু পানি দিয়েই ব্লেন্ডার করেছি, তার জন্য আর কোনো পানি লাগবে না। এখন এমনভাবে কষাতে হবে যেন পেঁয়াজ বাটার পানিটা পুরোপুরি হচ্ছে শুকিয়ে যাবে আর পেঁয়াজ বাটার থেকেও তেল ছেড়ে আসবে, তাহলে কিন্তু পেঁয়াজের কোনো স্মেল থাকবে না। আমি যদি মাংসের ভিতর পেঁয়াজ বাটাটা দিয়ে দিতাম তাহলে সামান্য কিছু পেঁয়াজের গন্ধ থাকতে পারতো, কিন্তু এভাবে দিয়েছি, এতে কোনো রকম আর পেঁয়াজ বাটার গন্ধ আসবে না। তো ভালোভাবে কষিয়ে নিয়ে এখন যে খাসির মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, খাসির মাংসটা এখন এই পেঁয়াজের উপরে দিয়ে দিলাম। আর বাটির ভিতরে যেহেতু অনেক রকম মশলা লেগেছিল, 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে এই মাংসটাকে কষিয়ে কষিয়ে আমি রান্না করব। বেশ অনেকক্ষণ আমি কষিয়ে কষিয়ে এটা রান্না করব, পানি দিব না। দেখতেই পাচ্ছেন যে এখানেও যেহেতু আমি 1 কাপ পানি ইউজ করেছি, আর খাসির মাংসর থেকেও কিন্তু বেশ কিছু পানি বের হয়। তো এই পানিটা পুরোপুরি একদম শুকিয়ে নিয়ে উপর দিয়ে তেল ভেসে উঠতে হবে, না হলে কিন্তু মশলার গন্ধ আসতে পারে, খাসির মাংসেরও কিন্তু গন্ধ লাগতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া দিয়ে, যেহেতু টক দই ইউজ করেছি, অনেক রকম গ্রেভি মশলা দিয়েছি, ইজিলি কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে। তার জন্য কিন্তু প্রায় 2-3 মিনিট পর পরই কিন্তু আপনাদের এভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। দেখেন বেশ কিন্তু অর্ধেকটাই কষানো হয়ে গেছে অলরেডি, কালার চেঞ্জ হয়ে আসতেছে খাসির কালার। পুরোপুরি আমি একেবারে পানিটাকে শুকিয়ে ফেলবো, এই জন্য এই পর্যায়ে আমি একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি, যাতে মাংসটাও মোটামুটি সিদ্ধ হতে থাকে আর পানিটাও ভালো করে কষানো হতে থাকে।
এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়ার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে, যেহেতু পানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু পুড়া লেগে যাওয়ার চান্স বেশি থাকবে, আর পুড়া লেগে গেলে পুরো তরকারিটাই বাদ হয়ে যাবে। দেখেন কি সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, মনে হচ্ছে যে এখনই মাংস উঠিয়ে খাওয়া যাবে। একদম কিন্তু গ্রেভি হয়ে গেছে, আর গ্রেভি থেকে পুরোপুরি তেল উপরে চলে আসছে, পুরো ভুনা মাংসের মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব গরম পানি, 1 কাপ পানি। যেহেতু আমি কিন্তু আলু দিয়ে রান্না করব, এই পর্যায়ে কিন্তু আলুটা দিব না। দেখেন কি সুন্দর তেল বের হয়েছে, দেখতেই পাচ্ছেন তেল দিয়ে পুরো ভরে গেছে। এখন 1 কাপ আমি গরম পানি দিয়ে চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে একটু কম রেখে ঢাকনা দিয়ে মাংসটাকে প্রায় 80% মতো সিদ্ধ করে ফেলবো, কারণ আলু কিন্তু হতে একদমই সময় লাগে না। আর আলু যদি একেবারে ভর্তা হয়ে যায় তাহলে তরকারির কালার কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য আমি 80% মতো সিদ্ধ করে পরে আলু মিক্সড করব। দেখেন আমি 1 কাপ গরম পানিতেই কিন্তু চুলার আঁচ কমিয়ে মাংসটাকে খুব সুন্দর করে নাড়া দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এটার ভিতর নলি আছে, হাড্ডি আছে, এগুলো সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় বেশি লাগে, যেহেতু নলি আছে। তো এই জন্য কিন্তু একটু সময় লাগবে এটা রান্না করতে। আমার পুরোপুরি 2 ঘন্টা 20 মিনিটের মতো লাগছে, যেহেতু আমি চুলার আঁচ কমিয়ে রান্না করেছি। আর এটা এভাবে রান্না করলে খেতে বেশি টেস্ট হয়। তো দেখেন একদম কিন্তু পানিটাকেও শুকিয়ে নিয়ে আমি এখন এখানে আলু দিয়ে দিলাম। যেহেতু মাংসের পরিমাণ বেশি, এখানে আমি একটু আলুও বেশি দিয়েছি। এই তরকারির আলুটা খেতে বেশি মজা লাগে এই গ্রেভির সাথে। তো আলুটাকেও আমি একদম ভালো করে কষিয়ে ফেলবো, যেহেতু আলুটা দিয়েছি পরে। দেখেন আলুটাও কষিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ আমি গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পানিতেই আমার সম্পূর্ণ আলু মাংস সিদ্ধ হয়ে যাবে। আর হচ্ছে তরকারির যে গ্রেভিটা রাখবো, যেহেতু আলুর তরকারি এটা তো একটু গ্রেভি রাখতেই হবে। তো এর জন্য কিন্তু আমার একটু পানির পরিমাণটা বেশি দিতে হচ্ছে। তো এভাবে আমি ঢাকনা লাগিয়ে একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আলু আর মাংসটা খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হতে আর বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু আমার মাংসটা কিন্তু 80% আমি কুক করে ফেলেছি। তো এই জন্য আমি এভাবেই এখন নাড়াচাড়া দিয়ে দিয়ে জাস্ট আলুগুলোকে আর মাংসগুলোকে আর গ্রেভিটা আর একটু শুকিয়ে নিব। এই পর্যায়ে আমি আর একটু দুধ দিয়ে দিলাম। অল্প একটু দুধ দিলে তরকারির গ্রেভিটা খেতে অনেক ভালো লাগবে। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, যেহেতু টক দই দিয়েছি, টক দইটা ব্যালেন্স করার জন্য কিন্তু অবশ্যই চিনি দিতে হবে। এখন দিয়ে দিব 6-7টা কাঁচা মরিচ। এই মরিচটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এই তরকারিটা কিন্তু ঝালের পরিমাণ কম থাকবে, হালকা একটু মিষ্টি মিষ্টি থাকবে, যেহেতু এটা পোলাও বা পরোটা দিয়ে খেতে বেশি টেস্ট লাগবে। কারণ এটা বিয়ে বাড়ির, যেহেতু বিয়ে বাড়িতে কিন্তু সবাই পোলাও দিয়েই এই মাংসটা খেয়ে থাকে। তো এখন আমি কাঁচামরিচটাকেও দেখেন ঢাকনা লাগিয়ে পুরোপুরি সিদ্ধ করে ফেলেছি, আর কাঁচামরিচের গ্রানটা পুরোপুরি আমার তরকারিতে চলে আসছে। এখন দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়া। এই জিরে গুঁড়োটা দিলে তরকারির ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। তো এই জিরে গুঁড়োটা দিয়ে আমি তরকারির ঢাকনাটা লাগিয়ে রেখে দিব, আর কিন্তু চুলাটাও অফ করে দিব। জাস্ট চুলাটা অফ রেখে আমি এটা দমে রেখেছিলাম 10 মিনিট। আর দেখেন তরকারির যে অরিজিনাল কালারটা পুরোপুরি চলে আসছে, উপর দিয়ে পুরো তেল বেশি এসেছে। আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো বিয়ে বাড়ির খাসির রেজালাটা? এটা কিন্তু পুরোপুরি বাবুর্চির কাছ থেকে শিখা। আপনারা যদি এভাবে রান্না করে পোলাও দিয়ে খেয়ে থাকেন, পুরো মনে করবেন যে বিয়ে বাড়ির রেজালাটা আপনারা খাচ্ছেন। আল্লাহ হাফেজ।